সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় ছাত্র রাজনীতি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মশিউর রহমান প্রভিসি, জাতীয় বিশ্ববিদ্যালয়। মাঝখানে আছেন আবুল খায়ের ভূঁইয়া, উপদেষ্টা পরিষদের সদস্য বিএনপি, এবং ওই প্রান্তে আছেন মারুফা আক্তার পপি, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী লীগ। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। রাজধানীতে গৃহকর্মী আদুরিকে নির্যাতনের দায়ে গৃহকর্ত্রী নদীর যাবজ্জীবন, এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলছেন মানবাধিকার কর্মীরা। সরকারি গুদাম থেকে পাচারের সময় চট্টগ্রামে 155 মেট্রিক টন চাল জব্দ, হালিশহরের খাদ্য গুদামের ম্যানেজার সহ আটক 5। হজ ফ্লাইট ঠিক রাখতে আগেভাগেই টাকা নিচ্ছে বিমান, অনিয়ম পেলে এই ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রীর। মালয়েশিয়ায় 31 ডিসেম্বর পর্যন্ত বৈধ হইতে পারবেন সব অবৈধ শ্রমিক, জানালো বাংলাদেশ হাইকমিশন। এবং বন্যা, খরা, নদী ভাঙনে নিঃস্ব গাইবান্ধার চরাঞ্চলের মানুষ, সিলেটে বন্যায় পর্যাপ্ত সরকারি ত্রাণ না পাওয়ার অভিযোগ। স্যার, আপনাকে দিয়ে শুরু করি ছাত্র রাজনীতির কথা। আপনি যখন ইয়ে করেছেন তখন তো আপনি দেখেছেন ছাত্র রাজনীতিতে কি পর্যায়ে ছিল বা কেমন ছিল। ছাত্র রাজনীতি যতটুকু যা ছিল 90 সালের পর থেকে সেটা বন্ধই হয়ে গেছে। যে নির্বাচন নাই ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতি বলতে যেটা আছে, সংগঠনগুলো যারা আছে, যেসব দল আছে তাদের একটা ছাত্র ফোরাম আছে, সংগঠন আছে, তাদের এটা আছে। কিন্তু এই জায়গাটায় তারা হয়তো দেখা যাচ্ছে দল তাদেরকে তৈরি করে ফেলছে, কিন্তু ইয়াতে বিশ্ববিদ্যালয়ে অথবা কলেজে যেখানেই যান না কেন সেখানে তৈরি হওয়ার যে মাধ্যমটা যেটা আছে, যে পদ্ধতিটা আছে, সেটা কিন্তু একদম পুরোপুরি অনুপস্থিত। এ কারণে দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই সবার ছাত্র রাজনীতি নিয়ে এক ধরনের নেতিবাচক চিন্তা শুরু হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আপনি যথার্থভাবেই বলেছেন যে কিছু পরিবর্তন এবং নেতিবাচক প্রভাব আলোচনা সেগুলো আছে, কিন্তু যেটি আপনি বলেছেন যে 90 পরবর্তী সময়কালে ছাত্র রাজনীতি মানে নির্বাচন আর হয়নি, সেটি নির্বাচন হয়নি, কিন্তু ছাত্র রাজনীতির যে ধারা সেটি বরং 90 পরবর্তীতে একটি ভিন্ন মাত্রা পেয়েছে। এবং 90 পরবর্তী সময়কালেও ক্ষমতাসীন দল আবার তার যে বিরোধী দল সব জায়গায় ছাত্র রাজনীতির চর্চাটি ছিল এবং আছে, দলগুলোতে আছে। এবং ছাত্র রাজনীতির যেটি নেই সেটি হচ্ছে যে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে নেতৃত্ব তৈরি হওয়া, সেটিরও একটি প্রক্রিয়া আছে। প্রতিষ্ঠানগুলো যে জায়গায় ব্যর্থ হচ্ছে সেটি হচ্ছে যে যথাযথভাবে নির্বাচনের মধ্য দিয়ে যে প্রতিনিধিত্ব তৈরি, সেই প্রতিনিধি তৈরির যে ব্যর্থতা সেটি আছে এবং সেটি পারা যায়নি। সেই জায়গাটা এবং ছাত্র রাজনীতি করার বিষয় এবং নির্বাচন ঘোষণা, নির্বাচনের মধ্য দিয়ে নেতৃত্ব তৈরি, সেটি আর একটা দিক। আমরা জাতি হিসেবে যেখানে ব্যর্থ হয়েছি সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়েও আমরা আমাদের সংস্কৃতিতে রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে পারতাম, এবং সেটি কাঙ্ক্ষিত ছিল। সবগুলো বিশ্ববিদ্যালয় যদি যথাসময়ে ডাকসু নির্বাচন যেমনটি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ, সেই সংসদগুলো যদি সঠিকভাবে হতো, তাহলে বরং 90 পরবর্তী সময়কালেই কিন্তু প্রকৃত অর্থে ছাত্র নেতৃত্ব তৈরির সম্ভাবনা আরো বেশি ছিল। তার কারণ হচ্ছে যে 90-এ যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, বাংলাদেশের গণতন্ত্রের যে বিকাশ, সেটি মূলত 90 পরবর্তীকালেই গণতান্ত্রিক উত্তরণগুলো হয়েছে। তো গণতান্ত্রিক উত্তরণের রাজনৈতিক যে প্রক্রিয়া সেখানে যেখানে এসছে, সুতরাং ছাত্র রাজনীতিতেও সেই জায়গাটা যে হওয়া উচিত ছিল, তাহলে কিন্তু আমরা একটা পূর্ণ মাত্রার একটা বিকশিত গণতন্ত্র পেতাম। জি, গণতন্ত্রের খায়ের ভাইকে দিয়ে আমি বলি, সেটা হচ্ছে এই দুই দলেরই, দেশের দুইটা বড় দল যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, দুই দলেরই সবকিছু ঠিক আছে। ছাত্র রাজনীতি ওনাদের সব আছে, প্রসেস আছে, কে নেতা হবে, সব জিনিস হচ্ছে, প্রতি বছর তাদের নিয়মতান্ত্রিক ভাবে সবকিছু হচ্ছে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে কোন দলই এই সংসদের, মানে বিশ্ববিদ্যালয়ে বলেন, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যে সংসদ নির্বাচন যেটা আছে, কেউই এইটা করানোর কোনো চিন্তা ভাবনা করছে না। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমরা যারা 90 দশক বা 80 দশকে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, তখন ছাত্র রাজনীতির একটা প্রক্রিয়া ছিল। সেটা হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজগুলোতে
আপনার ভালো ছাত্রছাত্রী যেখানে ভর্তি ফার্স্ট ইয়ারে, আমরা তাদের মেধা তালিকা অনুযায়ী তাদের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করতাম, দলের মধ্যে আনার জন্য আমাদের আদর্শ উদ্দেশ্য, আমাদের কর্মসূচি দিয়ে তাদেরকে আমরা আমাদের এদের ভায়াস করার চেষ্টা করতাম। আমি আপনাকে বলি, আমি ওই টাইমে ছাত্র দলের সিটির সভাপতি ছিলাম। আমরা ঢাকা মেডিকেল কলেজ, সলিমানা মেডিকেল কলেজ, বুয়েট, সেটাও সিটির আন্ডারে ছিল। বিভিন্ন ইম্পর্টেন্ট কলেজগুলো, ঢাকা কলেজ সব বিভিন্ন গুরুত্বপূর্ণ কলেজগুলোতে একটা ছেলে ভর্তি হলো ঢাকা মেডিকেল কলেজে, ভর্তির চান্স পাইলো। আমরা তার বাড়ি, মেয়ে, তার বাড়ি খোঁজখবর নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তার কাছে গিয়ে আমাদের দাওয়াত পৌঁছানো হতো। আমাদের আদর্শ উদ্দেশ্য, আমাদের বই পুস্তক তার কাছে আমরা অ্যাডমিশন নেওয়ার আগে টিকের সাথে সাথে আমরা লিস্ট রাখতাম এবং তাদের কাছে আমাদের দলের আমাদের আহ্বান জানাতাম। এবং আমাদের সাথে প্রিভিয়াস যে সমস্ত ছাত্রগুলো অল বোর্ডে স্ট্যান্ড করা ছাত্র, ভালো ক্যালিবার, এবং পরবর্তী পর্যায়ে থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ারে যারা পড়ে তাদের অ্যাকর্ডিং টু মেরিট লিস্টে তারা ওই কলেজের মধ্যে 1 থেকে 5 বা 10-এর মধ্যে আছে। এই ধরনের একটা রাজনৈতিক জ্ঞান ভিত্তিক চর্চা ছিল। আজকে আপনি দেখেন এখন যে পর্যায়ে দাঁড়াচ্ছে ছাত্র রাজনীতি, সেটা হচ্ছে স্বায়ত্ত সংসদ হবে, তো সেই সংসদের জন্য তো কার্যকরী পদক্ষেপ নিতে হবে সরকারকে, এবং যারা ক্ষমতাসীন পার্টি সেখানে যদিও বিশ্ববিদ্যালয় বলা হয় যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কিন্তু সেটা সরকারের ইশারার বাইরে চলে। কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, যারা প্রভিসি বলেন, প্রক্টর বলেন, দলীয় বাইরে এরা কেউ নিয়োগ পাচ্ছে না। যার কারণে এখন দেখা গেল যে কি সেখানে একটা দল চোর দখলের মতো সেখানে হল থেকে শুরু করে সমস্ত কার্য, অন্য সংগঠনকে সেখানে তাদের রাজনৈতিক যে ক্ষেত্র, রাজনৈতিক আদর্শ উদ্দেশ্য, এখানে যে জ্ঞানভিত্তিক মেধাভিত্তিক রাজনৈতিক চর্চা চলবে সেটা তো নাই এখন। আপনি প্রতিনিয়ত পত্রিকা দেখবেন ছাত্র সমাজের এমন কিছু ঘটনা ঘটছে প্রতিনিয়ত, যেটা হলো আমাদের জাতির জন্য। যে ছাত্র সমাজ 52 সালে আন্দোলনে সংগ্রামে অবদান রেখেছে, যে ছাত্র সমাজ 69-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, সর্বোপরি স্বাধীনতা সংগ্রামে তাদের প্রিভিয়াস থেকে একদম স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ ওই জায়গা থেকে উঠে আসে। এরপর আমরা যারা 90 আন্দোলন করছি, 90-এর সাথে সম্পৃক্ত ছিলাম, সেখানে আমরা কঠোর পরিশ্রম করছি। প্রথম নীতির মধ্যে থেকে আমরা রাজনীতি করছি, আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। সেখানে আমাদের গ্রেপ্তার, হুলিয়া, মামলা, মোকদ্দমা, নানান নির্যাতনের শিকার হয়েছি। তারপরে সেখানে একটা পরিপক্কতা এসেছে, আমরা গণতন্ত্র উত্তরণ হয়েছে, আমরা সেখানে নির্বাচন হয়েছে, কিছুদিন নির্বাচন প্রক্রিয়া চলছে। এরপর যখন এই বিশ্ববিদ্যালয়গুলো, যখন আপনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যখন চর দখলের মতো এই দখল করে রাখা হয়েছে, সেখানে তার মেধাভিত্তিক জ্ঞান চর্চা চলে না। যার কারণে ছাত্র সমাজ অনৈতিক কিছু, যেটা তাদের ফাংশন না, ছাত্ররা রাজনীতি করবে দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে, দেশের স্বাধীনতা সার্বভৌমের বিরুদ্ধে, সেটা না করে এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, শিক্ষা কেন্দ্রিক বই পুস্তক, ছাত্রদের লেখাপড়ার সুযোগ সুবিধা, আধুনিক শিক্ষা ব্যবস্থা বিভিন্ন রকম পরিবর্তনের জন্য সেখানে কথা বলবে, আন্দোলন করবে, সংগ্রাম করবে। সেটা না করে এখন আপনি দেখেন কোন বিশ্ববিদ্যালয়, কোন রাজনৈতিক সংগঠন যে সুস্থ ধারা রাজনীতি করার যে পরিবেশ, সেই পরিবেশ নাই বিদায়ী একচেটিয়া হল দখল থেকে শুরু করে এবং বিভিন্ন রকমের আপনার টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসার সাথে বিভিন্ন হল থেকে বিভিন্ন লোকজন অস্ত্র সহ থেকে আপনাদের বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দেখতেছি বিভিন্ন রকমের এই সমস্ত, যেটা হলো ছাত্রদের সাথে সম্পৃক্ত থাকার কথা না। আর এই সমস্ত জিনিসগুলো চলে আসছে এবং এমন অপকর্ম, এমন কিছু কিছু অনৈতিক কর্মকাণ্ডের সাথে আজকে জড়িত, সেটা দেখা যাচ্ছে কি সেখানে আমাদের নিজেরই এককালীন যে আমরা ছাত্র নেতৃত্ব দিচ্ছি বা আমরা এই কাজের সাথে সম্পৃক্ত ছিলাম, এটা কোন দল কথা আমি বলি না, কিন্তু কারো বিরুদ্ধেও আমার অভিযোগ নাই, কিন্তু টোটাল ছাত্র সমাজের যে অতীত যে গৌরবোজ্জ্বল ইতিহাস, সেই ইতিহাসটা এখন ম্লান হয়ে গেছে। ম্লান হয়ে গেছে, উনি বললেন ম্লান হয়ে গেছে, বলেন আপনি। এই ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস যে ম্লান হলো, ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। না, বাংলাদেশ মানে বাংলাদেশের ছাত্ররা 52-এর ভাষা আন্দোলন এনেছে, বাংলাদেশের ছাত্ররা 71-এ স্বাধীনতা, আমাদের বড় অর্জন যেটা আমরা ভাষা পেয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি। এখন এত সুন্দর ঐতিহ্য, মানে এই ঐতিহ্যটাকে ম্লান কে করলো, এটা কিন্তু আপনাদের আইডেন্টিফাই করতে হবে। আমরা যতটুকু ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি, উনি মেধাবী ছাত্রদের নিয়ে মানে ছাত্রদল গঠনের কথা বলেছে, পাশাপাশি আমরা কিন্তু একটা জিনিস দেখেছি, বাংলাদেশে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন তখন উনি মেধাবী ছাত্রদেরকে নিয়ে একটা প্রমোদ ভ্রমণে গেলেন, হিজবুল বাহার, এবং ওই প্রমোদ ভ্রমণে যাবার পরে ছাত্রদের হাতে
অস্ত্র, অর্থ এইগুলি অ্যাভেলেবল হয়ে গেল। এবং আমি মনে করি স্বাধীনতার পরে ওইখান থেকেই ছাত্র রাজনীতির অধপতনটা শুরু হয়েছে। আর আজকে উনি যেটা বললেন যে মিডিয়ার, উনি বললেন যে ভিসি প্রভিসি, হ্যাঁ দলীয়ভাবে নিয়োগ হচ্ছে, দলীয়ভাবে নিয়োগ হচ্ছে, এটা আমি মানতে রাজি না। তারা যারা যোগ্যতার পরিপ্রেক্ষিতে ভিসি প্রভিসি নিয়োগ হচ্ছেন। কিন্তু আমার এই বাংলাদেশের ইতিহাসেই আমরা দেখলাম, আমরা 90-এর, উনি খায়ের ভাই 90-এর আন্দোলনে ছিলেন, আমরাও 90-এর আগে আগে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছি। 90-এর আন্দোলনে শরীক হওয়ার সৌভাগ্য আমারও হয়েছিল। 90-এর আন্দোলনের মাধ্যমে ছাত্র সমাজ মনে করেছিল যে ছাত্র সমাজ তাদের অধিকার সবকিছু ফিরে পাবে। কিন্তু 90-এর ইলেকশনের পরে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলেন, তখন ছাত্র সমাজের কে ডিমান্ড, তাদেরকে দাবি দেওয়া উনি বেমালুম ভুলে গেলেন। এর পরবর্তীতে যে জিনিসটা আসলো, উনি খালেদা জিয়া থাকার অবস্থায় আমি দেখলাম যে ছাত্রদল একটা সমাবেশ করলো। ওই সমাবেশে ছাত্রদলের সভাপতি ছিলেন নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাই। পিন্টু ভাই স্লোগান দিলেন, রক্ত 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 চাই, শেখ হাসিনার রক্ত চাই। তখন খালেদা জিয়া পিঠ চাপড়ে বলেন, সাবাস, আমার ছাত্রদল যেখানে আছে আওয়ামী লীগকে শায়েস্তা করার জন্য আমার এই ছাত্রদলই যথেষ্ট। এটা কি ছাত্রদেরকে সন্ত্রাসী উৎসাহিত দেওয়া? ওইখানে উনি যদি ধমক দিতেন বা এই স্লোগানের জন্য যদি ওনাকে পানিশমেন্ট দিতেন, তাহলে কিন্তু পরবর্তীতে ছাত্র রাজনীতি বা পরবর্তীতে ছাত্রদলের যে বিভিন্ন ঘটনাগুলি ঘটেছে, ছাত্রদলে ধরেন যে আমরাই দেখেছি, মানে বাবলু ভাই ধরেন যে নিজের রুমে বোমা ছিল, ওই বোমা ব্রাস্ট হয়ে মারা গেছে। আমরা দেখেছি পাগলা শহীদকে নিজের অন্তর্দলীয় কোন্দলে মুখের ভিতর পিস্তল ঠেকিয়ে গুলি করা হয়েছে। আমরা থাকা অবস্থায় ধরেন যে গালিব লিটন সহ মানে বেশ কয়েকজন মারা গেছে। এগুলি কিন্তু ছাত্রদলের অভ্যন্তরীণ মানে কোন্দলের কারণেই হয়েছে। এরপরে ছাত্র রাজনীতিটা সত্যিকার অর্থে কি ছাত্রদের নিয়ে হবে, ইনস্টিটিউশন ভিত্তিক হবে। আপনারা ছাত্রদলের যে কয়টা, আমি যে ছাত্রদলের নামের কথা বললাম, যে পিন্টু সাহেবের আপনার উনার কতটুকু এডুকেশন, উনি কোন ইনস্টিটিউশন থেকে পড়ে আসছেন, আপনারা এইগুলি দেখেন। পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখলাম, শেখ হাসিনা এগিয়ে আসলেন, উনি ছাত্রদের আমাদের একটা মানে জগন্নাথ হলের আমাদের এক ছোট ভাই পার্থপ্রতিম আচার্য, আচার্য যখন ছাত্র মানে মারা গেল, তখন কিন্তু মানে নেত্রী বললেন কি ছাত্রদের মাঝে কিছু ক্রাইটেরিয়া আনলেন, যেমন বিবাহিতরা রাজনীতি করতে পারবেন না, তারপরে উনি ছাত্রদের মানে ছাত্ররাই ছাত্র রাজনীতি করবে, এই সমস্ত কিছু কিছু ভালো ভালো পদক্ষেপ উনি নিলেন। উনি আমাদের ওই পিন্টু সাহেবরা যখন খালেদা জিয়া পিঠে চাপড় দিয়ে সাবাস করলেন, তখন উনি কিন্তু ছাত্রদের হাতে, আমাদের শামীম ভাই পান্না ভাইয়ের হাতে উনি কিন্তু খাতা কলম তুলে দিলেন, এটা প্রতীক হিসেবে ছাত্ররা লাইব্রেরিতে থাকবে, পড়ালেখা করবে। এখন একজন এগিয়ে আসবেন আর আপনি পাশাপাশি আরেকজনকে উৎসাহিত করবেন। আপনাদেরকে প্রত্যেকটা জাতীয় রাজনীতি, আমাদের যে মাদার অর্গানাইজেশন আছে, সেটা শুধু আওয়ামী লীগ আসলে হবে না, এই পাশাপাশি অন্য যারা আছে, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, বা অন্যান্য বাম অর্গানাইজেশন মানে যাদেরকে কমিউনিস্ট বলেন, ওয়ার্কার্স পার্টি বলেন, সবাইকেই কিন্তু একসাথে এগিয়ে আসতে হবে। এবং আমি মনে করি ছাত্র রাজনীতিটা ওইখান থেকেই শুরু হলো। এবং আজকের যে টেন্ডারবাজি, আজকের যে ছাত্রদের যে অর্থের দিকে দৌড়ানো, এইটা তো ওই হিজবুল বাহারের প্রমোদ ওইখান থেকেই তৈরি হয়েছে। আমরা দেখলাম, আমি ছিলাম না, এরপরে আমি একটা সময় 2002 সালে আমি এক সময় ছাত্রলীগের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলাম, ওই সময়ও কিন্তু নেককারজনক ঘটনা ঘটলো। টেন্ডারবাজির জন্য কিন্তু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সনিকে হত্যা করা হলো। মিডিয়ার কথা বলছে যে আজকে উনি যে মিডিয়াগুলিতে দেখেন, ওই সময় 2টা বা 1টা মিডিয়া ছিল কারণে মিডিয়াতে ওই বিষয়গুলি আসে নাই, কিন্তু আজকে অনেকগুলি মিডিয়া আসছে কারণে কিন্তু আজকে ঘটনাগুলি আসতেছে। কিন্তু ঘটনা কিন্তু আজকে যে কিন্তু আপনি একটা যে কথা বলেছেন, আপনি যে কথা বলছেন যে এটা শুরু হয়েছে জিয়া রহমানের সময়, ওইখান থেকে শুরু হয়েছে একদম। আপনি যেটা বলেছেন, উনি হয়তো ওনার এখানে আছে, উনি অনেক কথা বলবেন, যেটা আমার মনে হচ্ছে যে 91-এ বেগম খালেদা জিয়া আসছেন, 96-এ চলে গেছেন, আওয়ামী লীগ 96-এ আসছে, তারপরে আওয়ামী লীগ চলে গেছে 2001 সালে, তারপরে আবার বিএনপি আসছে। বিএনপি আসার পর থেকে কিন্তু এখন বিএনপি যাওয়ার পর থেকে কিন্তু এখন আওয়ামী লীগ আছে। এখন আমার কথা হচ্ছে এই যে আপনি কি ওনারা যে কাজগুলো করছিল, একটা লোক খারাপ কাজ করছে, তাহলে কি আমি তার মানে কি এটা দাঁড়ায় যে আমি নিজেও করা আরম্ভ করে? না, খারাপ কাজ আমি তুলনা করতে বলছি। আপনি খালেদা জিয়ার আমলে আপনি 2001-এর পরে যে সন্ত্রাস হয়েছে ওইটার সাথে আপনি তুলনা করেন। আজকে উনি যে জিনিসটা বললো যে দখলদারিত্ব, 2001-এ আমি তো বললাম 2001-এই তো সনি হত্যা করা হলো, এটা কিন্তু টেন্ডারবাজির যে বদৌলতে সনিকে হত্যা করা হয়েছে, মানে টেন্ডারবাজি নিজেদের ভাগ বাটোয়ারার জন্য। তারপরে এই যে ছাত্রদল যে চর দখলের মতো দখল করা, 2001-এ ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশ থেকে বিভিন্ন হোস্টেল থেকে হল থেকে ছাত্রদেরকে কিন্তু ওই মানে ওইখান থেকেই কিন্তু এনেছে। এখন বিষয়টা হলো যে মানুষ তো, এবং ওই বয়সটা
ছাত্রদের যে বয়সটা, হ্যাঁ ওই বয়সটা হলো যে একটা প্রতিশোধ বা একটা বিষয় কিন্তু থেকে যায়। আজকে আপনার যে বয়স বা আমার যে বয়স, আমরা যেভাবে একটা বিষয় বা একটা ঠান্ডা মাথায় কোনো একটা প্রবলেম সমস্যার সমাধান করার চেষ্টা করব, একটা ওর কিন্তু বয়সের জন্য ওর একটু রক্ত গরম থাকে, ওর সাথে সাথেই ধরেন যে আপনি একটা মারলে আমি একটা মারলে ওর সাথে সাথে একটা ফেরত দেওয়ার চেষ্টা করে। কাজে যে ছেলেগুলি ধরেন যে ছাত্রদলের কাছে মায়ের খাইছে, যার বই বিছনা ধরেন যে পুড়িয়ে দেওয়া হয়েছে, ওর সুযোগ পালে তো একটু নেওয়ার চেষ্টাই করবে। তা আমি ওইটাকে সাপোর্ট করতেছি না, আমি বলতেছি যে আমাদের যারা আমরা আছি জাতীয় রাজনৈতিক দলগুলিকে, যে মাদার অর্গানাইজেশনগুলিকে আগে ঠিক হতে হবে। এটা দেশরত্ন শেখ হাসিনা একা এটা পারবে না। উনি সহযোগিতার হাত বাড়িয়েছেন, ওনার ওই সহযোগিতার হাতটাকে অন্যান্য অর্গানাইজেশনগুলিকে ওই সহযোগিতার হাতটাকে মানে ওই দিকে হাত বাড়িয়ে দিতে হবে। আমি কয়েকদিন আগে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল একটা মানে এনজিওর একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ওইখানে আমার ছাত্র মানে রোকেয়া হলের এক ছোট বোন, ও ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি, ও বলল যে আমার লজ্জা লাগে যে আমার বয়স মানে 34-36 হয়ে যাচ্ছে, এখনো আমি ছাত্র দল করি। এটা কিন্তু সত্যিকার অর্থে একটা 34 বছর 36 বছরে একটা মানে এটা একসময় ট্র্যাডিশন ছিল, কিন্তু যখন ছাত্রলীগের বয়সটা সবাই তো 4-5টা সাবজেক্টে পড়তো, আমিও তো ওই সময় ছিল, পাবলিক ওই যে লাইব্রেরি সায়েন্স, এইটা একটার পর একটা, তার ছাত্র তো আমি আগামাতে ওইটাই বললাম যে এই কারণে যখন শেখ হাসিনা বয়সটা 27 করলো, তখন যদি বিএনপিও 27 করতো, হ্যাঁ আলটিমেটলি আমাদের অর্গানাইজেশনগুলির মধ্যে কি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এইগুলির মধ্যে কিন্তু একটু বেশি হয়, মানে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাটা বেশি হয়। তো ছাত্রলীগের যে ছেলেটা 27-এ, ও হয়তো বা ধরেন যে পাশ করে আরেকটা সাবজেক্টে ভর্তি হয়েছে, হ্যাঁ সাথে সাথে বিএনপির যে ছেলেটা, ওর যদি 34 বছর থাকে, ওর যে বয়সের ডিফারেন্স, এই জায়গাটাই তো ধরেন যে রাজনৈতিক চর্চাটা হবে না, আপনার সাথে আমার সাথে মন বা আমার চিন্তা চেতনার সাথে মিলবে না। এই কারণে আমি বিএনপির মানে মাদার অর্গানাইজেশন, বিএনপির নেতৃবৃন্দ খায়ের ভাইয়ের মাধ্যমে অনুরোধ করব যে আপনারাও ছাত্রদের হাতে ছাত্র রাজনীতিটা আপনারাও ফিরিয়ে দেন। যদি ছাত্র রাজনীতিটা ইনস্টিটিউশন বেস হয়, হ্যাঁ সত্যিকার অর্থে ছাত্র রাজনীতিটা যদি ছাত্রদের হাতে থাকে, ইভেন পাশাপাশি আমি মানে ছাত্রলীগের লোকজনরা বলবো 27 না, এটা আরো নিচে নামে, এটা আপনারা 25-এ আনেন। আরো 25-এ আনেন। আমি বলছি আপনাকে, আমার যেটা প্রশ্ন ছিল না, আপনি যে কথাগুলো বলছেন, আপনি তো বলছেন যে বিএনপি এটা শুরু করেছে, এটা করেছে। আমার যে প্রশ্নটা ছিল, ছাত্র রাজনীতি 90 সালে একটা শেষ নির্বাচন হয়েছে ডাকসুতে, আমি যদি ভুল না করে থাকি এখানে। তা আমার কথা হচ্ছে, এরপরে তো দুই দলই ক্ষমতায় আসছে, একটা দল কেন ছাত্র রাজনীতির জন্য ছাত্র সংসদ ফিরিয়ে দিল না, এবং এটাতে হাইকোর্টে রিট হয়েছে, হাইকোর্টের ইয়াতে কেন দিল না? তার মানে কি দলগুলোই সুস্থভাবে ছাত্র রাজনীতির কে তৈরি করার পথ দেখাচ্ছে? আমি ওইটাই বললাম যে আওয়ামী লীগ এগিয়ে আসছে, আওয়ামী লীগ 27 করছে। আমি আওয়ামী লীগকে বলতেছি যে মানে আমি আওয়ামী লীগের কাছেও রিকোয়েস্ট, মানে ছাত্রলীগের কাছেও রিকোয়েস্ট করবো যে নিজের অধিকার নিজেকেই আদায় করতে হবে। হ্যাঁ ছাত্রলীগও যেন এই 27-এর জায়গায় 25 নিয়ে আসে। পাশাপাশি আমি বিএনপিকেও বলবো আপনারা ছাত্রদের হাতে ছাত্র রাজনীতিটা যখন ছাত্র প্রতিদ্বন্দ্বিতা হবে, এর মাঝখান থেকেই দেখবেন যে একটা ভালো সুন্দর একটা লিডারশিপ বের হয়ে আসবে। খায়ের ভাই, উনি যে কথাগুলো বলেছেন, ঠিক আছে, উনি বলছেন যে সবকিছু শুরু কিন্তু আপনারা করেছেন, মানে আমরা যেটা ইয়ার জন্য 1 নম্বর যে বিএনপির পক্ষ থেকে বা ছাত্র রাজনীতির এই জায়গাগুলোতে হয়ে গেছে। আপনি হল দখলের কথা বলেছেন, বলছেন যে হল দখলের যেটা বলেছে, এর ফলে উনি যেটা বলছেন ইয়া হিসাবে যে পাশাপাশি যখন থাকছে তখন প্যারালাল হচ্ছে, তখন আমরাও ইয়া করছি। গত 9 বছর ধরে কিন্তু আমরাও দেখতে পাচ্ছি যে ছাত্র রাজনীতির নামে যা হচ্ছে, সবাই দুই দলই যা করছে বা ইয়া করছে, যেটা কারো কাছে কাম্য না, যেটা আমরা বলেছি। তাহলে এখন উনি বলছেন যে বিএনপি এটার জন্য দায়ী, আপনি বলবেন আওয়ামী লীগ এটার জন্য দায়ী, তাহলে এটা আসলে কিভাবে সুস্থ হবে? অ্যাকচুয়ালি আমি আপনাকে বলতেছি সেটা হচ্ছে, উনি যদি, আমি তো কোন রকম কন্ট্রাডিকশন বক্তৃতা দিতে চাইনি। উনি বলেন যে প্রেসিডেন্ট জিয়া রহমান নাকি এখানে ছাত্র রাজনীতি। প্রেসিডেন্ট জিয়া রহমান হিজবুল বাহর সফর করছেন বাংলাদেশের মেধাবী অল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বিভিন্ন বড় বড় ইনস্টিটিউশন, আপনার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সহ, বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদেরকে নিয়ে উনি সফর করছেন। সেখানে তো হিজবুল বাহরে গিয়ে তো উনি ছাত্র সংগঠন তৈরি করেন নাই, মেধাবী ছাত্রছাত্রীদেরকে নিয়ে সেখানে তাদের সফর করছেন, বাংলাদেশ সম্পর্কে, দেশের সম্পর্কে, বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেওয়ার জন্য সেখানে তাদের সাথে কথাবার্তা বলছেন। উনি সেখানে কোন রকম ক্লাস নেন নাই, সেখানে ছাত্রদল গঠনের প্রক্রিয়ার সাথে কোনো আলোচনা হয়নি। তো এখন আপনি যদি মনে করেন যে বিরোধীদের জন্য উদ্ভট কথাবার্তা বলে চললাম, আমাদের ছাত্রদলের সেক্রেটারি জেনারেল মারা গেল,
এরশাদ বিরোধী আন্দোলনে আমরা পরের দিন হলো আমাদের অবরোধ, হরতাল, 48 ঘন্টা হরতাল কর্মসূচি পালন করতে গিয়ে এরপরে আমরা সাইমালটেনিয়াসলি প্রোগ্রাম করতেছি। সেখানে এফরমান হল থেকে বিয়ে করে তাকে হত্যা করা হলো। ছাত্রদল তখন তো স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণতন্ত্রের জন্য আন্দোলন করতেছে। সেটা আমাদের সাধারণ সম্পাদকের রুমও ছিল না, সেটা অন্য রুম ছিল। আর উনি ছাত্রলীগের নেত্রী সাবেক, উনি বললেন যে সেটা তার রুমের মধ্যে ঘটছে। এরপরে পিন্টুর বেগম খালেদা, যে এট দ্যাট টাইম আমিও সেই মিটিং এ ছিলাম, পিন্টু কি কথা বলছে আর খালেদা যে পিন্টুর হাত চাপড়াচ্ছে, মিডিয়ার সামনে এ ধরনের উদ্ভট, অযৌক্তিক, অবান্ত কথাবার্তা বলা তো ঠিক না। আমরা এখানে এসেছি একটি গঠনমূলক আলোচনা করব, যে গঠনমূলক আলোচনার মাধ্যমে হয়তো বা নতুন প্রজন্ম কিছুটা দিক নির্দেশনা পাবে। আমরা যদি আলোচনাটা এমন নোংরা পর্যায়ে নিয়ে যাই, সেখানে তো এখানে বলার তো কিছু থাকবে না। এখানে সবকিছু আছে, এখানে নিজের অযৌক্তিক অবান্ত কথাবার্তা বললাম না। যেটা হচ্ছে কি এদেশের যদি আপনি হিসাব করেন, আমরা প্রিভিয়াস হিসাব করি, এদেশে ছাত্র রাজনীতি বলেন যেটা বলেন, সেটা তো আপনার ডাকসু, ইউকসু যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলো সুষ্ঠু, অবাধ এবং ছাত্র সমাজ তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করার সুযোগ পাইছে। যখন সুযোগ পাইছে তখন এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া আস্তে আস্তে ধারালো হয়েছে এবং গণতান্ত্রিক আন্দোলনগুলো ধারালো হয়েছে এবং ওদের নেতৃত্বে আন্দোলনগুলো বেগবান হয়েছে এবং যে কোনো আন্দোলন তারা শরিক হয়েছে। এখন যে প্রশ্ন সেটা হচ্ছে, এই শিক্ষার পরিবেশটা কারা নষ্ট করলো প্রথম স্বাধীনতা উত্তর এদেশে? সেটা তো একমাত্র ছাত্রলীগ করছে। স্বাধীনতার উত্তর বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাম রাজত্ব করছে বাংলাদেশ ছাত্রলীগ। তৎকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 9টা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। দেখেন, যে মন্দ সে করে, সেই ছাত্রলীগ করতো, ছাত্রলীগের দায়িত্ব আমার বই ক্রস নাই, সেখানে ক্রস নো ক্রস, আমি তোমার নোট করো, তুমি পরে লেখো। সেখানে তো প্রথম ছাত্রলীগ প্রথম সেখানে আপনার হত্যাকাণ্ড, স্বাধীনতার পরেতে তারা তো এই অঘটনটা বিশ্ববিদ্যালয় করলো এবং সেখান থেকে অবৈধভাবে অবৈধ অস্ত্র, হানাহানি, মারামারি এবং খুন খারাপি এই সমস্ত জিনিস তারা তখন থেকে শুরু করছে। এখন আমরা সেগুলো আলোচনা করতে চাই না। বর্তমান ছাত্র রাজনীতি এবং বর্তমান ছাত্র সমাজকে কিভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটি বিষয়, সেটা হচ্ছে দেশের সরকারে তো নাই। এখন সরকার হলো অগণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার না, নিজের ভোট নিজে দেয় না, নিজে মন্ত্রী সাজি রয়েছে, নিজে এমপি সাজি রয়েছে, নিজে প্রধানমন্ত্রী সে যে বসে আছেন। এখন ওরা মনে করলো যে তারা ছাত্র সংগঠন নেতৃত্ব আছে, তারা মনে করে এই সুযোগে তো আমাদের নেতৃত্ব, এখন নির্বাচন তো আর প্রয়োজন নাই। এখন দেশে হচ্ছে রাম রাজত্বের মতো। এখন বিরোধী দলকে ধ্বংস করার জন্য বিরোধী নেতা কর্মীদেরকে ছাত্র দলের প্রেসিডেন্টের বিরুদ্ধে ধরে মামলা দেয়, ছাত্র দলের একটা হাজার হাজার ছাত্র নেতার বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে, যেটার সাথে কোনো যৌক্তিক কোনো যুক্তি নাই, প্রমাণ নাই। এরপরে ধরেন আপনি আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর বিরুদ্ধে মামলা মোকদ্দমা। এখন তারা কি আপনার ইনস্টিটিউশনে তারা যেতে পারে না, তার সেখানে গেলে যাদের রানিং স্টুডেন্ট আছে হলে থাকতে পারে না, হল কমিটি ঘোষণা দিলে দেখা যায় পরদিন তাদেরকে সবকে বের করে দিয়ে আমাদের ঢাকাটার বিভিন্ন জায়গায় তারা ম্যাচ করে থাকতে হচ্ছে। জগন্নাথ বলেন, মেডিকেল কলেজ বলেন, বুয়েট বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, কোন জায়গায় ছাত্ররা থাকছে, সেখানে জ্ঞান ভিত্তিক চর্চাটা হবে কিভাবে? আর সেখানে দেশে যদি গণতন্ত্র না থাকে, আমরা বিশ্ববিদ্যালয়ে চিন্তা করি সামান্য একটা গণ্ডি, এখানে তো এটা তো একটা দেশের মধ্যে সামান্য একটা কিছু অংশ নিয়ে একটা বিশ্ববিদ্যালয়, একটা শিক্ষা প্রতিষ্ঠান। গোটা দেশেই তো হলে এখন আপনার নেতৃত্বের অভাব, গোটা দেশেই তো আপনার জনগণ যাকে চায় তাকে নির্বাচিত করতে পারে নাই, ছাত্র সমাজ যাকে চায় তাকে নির্বাচিত করতে পারছে না। যদি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা না থাকে, আপনি সেখান থেকে আপনি ছাত্র সুষ্ঠু রাজনীতি আসবে কোথেকে? যার কারণে আজকে ছাত্রলীগ নামধারী আজকে দেশে দেখেন টেন্ডারবাজি, রাহাজানি, নারী দর্শন, ইয়াবা ব্যবসা থেকে এমন কোনো অপকর্ম নাই যে অপকর্মের সাথে তারা জড়িত না হয়ে পড়ছে, কারণ এখানে কোনো জবাবদিহিতা নাই, যে যেভাবে পাচ্ছে করতেছে। দেশের অবস্থা তো এখন এই অবস্থা। স্যার এইখানে যেটা ওনারা যেটা বলছেন, যেটা যেমন কে আরম্ভ করেছে আর কি, কিন্তু আমাদের যে আমরা যেটা সুস্থ, যে যেমন আমি বলি গতকাল যে ঘটনাটা ঘটেছে বাংলা মোটর আমাদের এখানে, উল্টা দিক দিয়ে বাস যাবে, বাসের মধ্যে নেমে উল্টা দিক দিয়ে বাস যাবে, এবং এটা আমরা নিয়মিত দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই গাড়িগুলো ওই মানে মিন্টো রোডের এখান থেকে উল্টা দিক দিয়ে আসতে থাকে, এবং যদি কেউ কোনো কিছু থামানোর চেষ্টা করে ভয় ট্রাফিকরা কেউ কোনো কিছু করে না। এখন মনে করেন ওখানে যারা নামছে ইয়া করছে, আমি কিন্তু এইটা ছাত্র রাজনীতি কিনা জানি না, কিন্তু আমাদের ছাত্রদের চর্চাটা তো ভালো না, মানে নেমেই যদি সুযোগ পায় তাহলে সে একদম পুলিশের ভূমিকা নেমে যাচ্ছে, সেটা সাধারণ মানুষ হোক আর ইয়া হোক, এবং এই ধরনের ঘটনাগুলো সামনাসামনি আসছে। যেমন রাজনীতি কিন্তু ছাত্র রাজনীতি কিন্তু সবাই দেখেছে, কিন্তু এখন যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি বা যে ধরনের কথাগুলো আসছে, যেটা কাঙ্ক্ষিত না। দেখুন, উল্টো পথে চলার যে সংস্কৃতি, সেটা কিভাবে বিকশিত হয়েছে সকল আলোচনা পরিশীলিত হওয়া ভালো। আমি শুরুতেই বলেছি যে ছাত্র রাজনীতির 90 পরবর্তীতে একটি ধারা বিকশিত হচ্ছিল এবং প্রতিষ্ঠান হিসেবে আমরা ব্যর্থ হয়েছি নির্বাচনের মধ্য দিয়ে সঠিক নেতৃত্ব বের করে আনা।
মোস্ট প্রবাবলি এটা কনস্ট্রাকটিভ ওয়েতে শুরু করেছিলাম। মিস্টার খায়ের সাহেব যে শুরুতেই যেভাবে বললেন যে ভিসি, প্রভিসি, প্রক্টর ইত্যাদি নিয়োগ এগুলো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে হয়, আলোচনাটা তখনই মনে হয়েছে যে মোস্ট প্রবাবলি একটু উত্তপ্ত করা দিকে যায়। আমি যদি এভাবে বলি, আমি যখন বলেছি যে নির্বাচিত প্রতিনিধি তৈরি করার ব্যর্থতা প্রতিষ্ঠানের এবং সেটা দায়িত্ব নিয়ে যখন বলছি, তখন দৃষ্টিভঙ্গিটি রাজনৈতিক না, বরং কি হয়েছে, আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই অন্যান্য বিশ্ববিদ্যালয় যদি এভাবেও বলি যে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী যেই সব মানুষজন তারা সবচেয়ে বেশি সুবিধা অংশ নিচ্ছে, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, এমনও হয়েছে অন্য বিশ্ববিদ্যালয়ে জিয়া পরিষদে নির্বাচন করেছে, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সিনেটে প্রতিনিধি নির্বাচিত হচ্ছে। এর মানে ক্ষমতার অংশদারিত্ব গোপনে নেয়ার যে প্রক্রিয়া, রাজনৈতিক সংস্কৃতি, সেগুলো কোথায় লুকায়িত আছে সেগুলো কিন্তু এইসব উপমার মধ্য দিয়ে বেরিয়ে আসে। এবং আমি কোন জায়গাটা বলেছি যে আমাদের নেতৃত্ব তৈরি প্রতিষ্ঠান হিসেবে উচিত ছিল, যেটা আমরা করতে পারিনি, কিন্তু তার পাল্টা যে উত্তরটি আসলো এটি অনাকাঙ্ক্ষিত এবং আলোচনা অভাবেই নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত, যদি বলি যে 90 পরবর্তীতে রাজনৈতিক বিকাশ যেটি বলেছিলাম, ধরুন ওনারা নিজেরা 90-এর সৃষ্টি এবং আমার যথেষ্ট রেসপেক্ট তাদের প্রতি আছে। যদি বলি যে রাজনীতিতে যে মডেল তৈরি হওয়ার কথা ছিল ছাত্র রাজনীতি, ডাকসু নেতৃবৃন্দ যে জায়গা থেকে শুরু করে ছাত্রদের আস্থা তৈরি করতে পেরেছিল, সেই জায়গাটা আমরা কি দেখলাম, যে সেই সব নেতৃবৃন্দ যখন পাহাড় সমান বৃত্তের মালিক হয়েছে, যখন লুটপাট তরাজ করে নিজেরা বৃত্ত বৈভব করেছে, তখন সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে মডেলটা ছাত্র রাজনীতির মধ্য দিয়ে যে নেতৃত্ব তৈরি হয়, সেই মডেলের প্রতি মানুষের যে রেসপেক্টটা থাকে, 90-এর ফসল ওইভাবে নষ্ট হয়েছে যখন ক্ষমতায় গিয়ে লুটপাটের মধ্য দিয়ে গেছে। আমি নাম ধরে যদি বলি সেটি অনাকাঙ্ক্ষিত হবে। তাহলে রাজনৈতিক মডেল আপনি নষ্ট করেছেন। এবং আজকে যেটি বলা হলো যে লুটতরাজ ইত্যাদি ইত্যাদি, আমি যদি শুধু একটি উপমা বলি যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হয়েছে মাত্র দুটো ঘটনায়, একটি 15ই আগস্ট, একটি 21শে আগস্ট। 21শে আগস্টে যা করা হয়েছে, একটি দলের নেত্রীকে যেভাবে একটি ট্রাকে সকল নেতাকে হত্যার পরিকল্পনা করা হলো, তারপরে আপনি রাজনৈতিক সংস্কৃতিতে কি আশা করতে পারেন? এবং এখন আপনি বলছেন যে এটি হচ্ছে জন্য এখানে কথা বলবো না, কিন্তু ঐতিহাসিকভাবে আমি 15ই আগস্ট এবং 21শে আগস্টকে কোনো মতেই বলবো না এটি রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে। হ্যাঁ, প্রশ্ন উঠতে পারে 15ই আগস্ট কারা করেছে, সেটি অনেক বিতর্কে আসে, সে কারণে এইসব প্রসঙ্গ তুলি না। কিন্তু 21শে আগস্টে তো আমাদের নিজের চোখে দেখা। আপনি 21শে আগস্ট ঘটিয়ে বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক বিকাশ এবং রাজনৈতিক সংস্কৃতিতে আপনি যদি এটা নিশ্চিত হয় যে আমি ছাড় দেওয়া মানেই আমার হত্যার পরিকল্পনা নিশ্চিত হওয়া, রাজনীতিতে কে এমন উদার হবে, পৃথিবীর কোন দেশ? তাই যদি হবে মার্কিন যুক্তরাষ্ট্র কেন সারা পৃথিবীকে পাহারা দেয়? মৌলবাদের বিরুদ্ধে তাদের যে অবস্থান, কেন? যে যখনই আপনি আক্রমণ করবেন এটা স্বাভাবিক, প্রত্যেকে তার সুরক্ষা করবে। রাজনীতিতে আস্থা, রাজনীতিতে মডেল হওয়া, এই যে 90-এর প্রজন্ম যেটা ছিল আমার গণতন্ত্রের আস্থা, ছাত্র নেতৃত্বের প্রতি আমার সর্বশ্রদ্ধা বিনিয়োগের জায়গা, সেই জায়গাটা আপনি বৃত্ত বৈভব করে নষ্ট করলেন, সেই দায় কার? এবং 90-এর কজন নেতা, 90 নিয়ে আমরা অহংকার করি, কিন্তু 90-এর কজন নেতা আমি যদি বলি ধরে ধরে যে বৃত্ত বৈভবের মধ্যে ঢুকেছে, কে তাদের সেই পরামর্শ দিয়েছিল অথবা এখতিয়ার দিয়েছিল, তার মধ্য দিয়ে আমরা আমাদের ঐতিহ্য নষ্ট করেছি। সেখানে আমি বলেছি বরং 90 পরবর্তী সময়কালে আমরা প্রতিষ্ঠানগতভাবে রাজনৈতিক সংস্কৃতি ধরে রাখতে পারিনি, কিন্তু ছাত্র সমাজ তাদের নিজস্ব ধারা একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করেছে। বরং আমাদের উচিত ছিল সেই জায়গাটাতে দুটো দলই যদি ব্যর্থ হয়ে থাকে সেই ব্যর্থতার দায় নিতে হবে। আজকে কি হচ্ছে, সেই রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করলেন এবং তার মধ্য দিয়ে ব্যবসায়ীরা রাজনীতিতে অনুপ্রবেশ করলো। তাহলে যে ছাত্র রাজনীতি করলো সেও গিয়ে বৃত্ত করলো, যে ক্যান্টনমেন্ট থেকে আসলো সে গিয়ে বৃত্ত করলো, যে ব্যবসায়ী থেকে আসলো সে বৃত্ত করলো। মানুষ তখন আস্থা হারায়, এবং মানুষ যখন আস্থা হারায় তখন রাজনীতির যে শূন্যতা, আজকে সেই শূন্যতা। আপনি বলছেন আপনারা বাইরে বাড়াতে পারেন না। মানুষ যখন তার মূল্যবোধের প্রতি, রাজনৈতিক সংস্কৃতির প্রতি, রাজনৈতিক কর্মসূচির প্রতি আস্থা থাকে, তখন মানুষ জোয়ার বেঁধে বাঁধ ভেঙে বেরোয় আসবে। এইটাই রাজনৈতিক সংস্কৃতি সারা পৃথিবী। আপনার কর্মকাণ্ডে মানুষের যদি শ্রদ্ধা তৈরি হয়, আপনার আদর্শের প্রতি যদি মানুষের বিশ্বাস তৈরি হয়, তাহলে কোনো পুলিশি ব্যবস্থা, কোনো আর্মি ব্যবস্থা, কোনো কিছু
এবং সেটা তারা 90-তে প্রমাণ করেছে। 90-এ পদত্যাগের কয়েকদিন আগে মওদুদ যা বলেছে সেটি কি টিকেছে? কাজী জাফর যা বলেছিল সেটি কি টিকেছে? এমনকি এরশাদ যা বলেছে সেটি কি টিকেছে? শুধুমাত্র সাধারণ জনতা, শ্রোতা এবং ছাত্র সমাজের ঐক্যবদ্ধ প্রতিরোধে সেটি নস্যাৎ হয়ে গেছে। এবং সেখানে তো ক্যান্টনমেন্ট ইনভলভ ছিল, সেই ক্যান্টনমেন্ট পারেনি। 1/11-এ ক্যান্টনমেন্ট পারেনি, সেটা তো বেশি আগের দিনের কথা না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদ করলো, ক্যান্টনমেন্ট সবকিছু তুলে নিতে গেছে। আমার শ্রদ্ধেয় শিক্ষকদের গ্রেপ্তার করলো, তারপরেও কিন্তু সেখান থেকে পিছু হটতে হয়েছে। ক্যান্টনমেন্টের মতো বড় প্রতিষ্ঠানও আপনার ছাত্র রাজনীতি এবং জনস্রোতের কাছে পিছিয়ে যায়, এবং এটি গণতান্ত্রিক সংস্কৃতির মূল্যবোধ। যতক্ষণ পর্যন্ত আপনি নিজের দুর্বলতাটাকে নিজে পোষণ করে, আমি তো বলি যে আপনি ছাত্র রাজনীতি করবেন, কিন্তু আপনার হাতে একই সঙ্গে বড় বন্দুক থাকবে এবং একসঙ্গে 300-500 রাউন্ড গুলি ছোটবেন, তারপরে বলবেন সাধারণ মানুষের শ্রদ্ধা। আমি বহু ছাত্র নেতাকে সেই জিনিস দেখেছি। এবং সেটি যদি হয়, তারপরে আপনার এখন এইরকম গল্প আছে, এটি একদম উপমা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। একজন ছাত্র হলে বসে মাস্তানি করছে এবং একটি পর্যায়ে হয়তোবা কোনো নিরীহ ছাত্র ধীরে ধীরে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিল, একজন এএসপি আসলো, হলো বা ম্যাজিস্ট্রেট হলো, পরের দিন ওই ছাত্রনেতা এসে বলে অমুকের সঙ্গে আমি একটু মিলিয়ে দাও, কারণ ও পুলিশ হলে তো পরে আমাকে ধরবে। তাহলে আমরা ওই জায়গাটায় যাই কেন? এই জায়গাগুলো বুঝতে হবে যে আমরা রাজনৈতিক সংস্কৃতিটাকে দখলদারিত্বের মধ্যে দিয়ে নষ্ট করেছি, এবং দায়ভার আমাদের সকলের কম বেশি আছে। এবং কে আগে করেছে কে করেছে সেই বিতর্কের চাইতে আমরা বললাম, ওই যে আমি বললাম আজকে না হয় আজকে কেন জিয়া পরিষদের একজন সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের সিনেট সদস্য হয়? তাহলে ওই আদর্শটি কোন আদর্শ ছিল? নিশ্চিত ওইখানে যখন ছিল তখনও সে সুবিধা ভোগ রেখেছে, আজকে সে সুবিধা নিচ্ছে। এই সুবিধাবাদটা এবং বৃত্ত বৈভব করার যে সংস্কৃতি, এখান থেকে যদি বেরিয়ে আসি তখন আমি শুদ্ধ রাজনীতির কথা বলতে পারবো। এবং আমি যদি বলি সব জায়গায় তো তাই হয় যে নতুন প্রশাসন আসবে, নতুন সরকার আসবে, তার মতো করে লোক নিবে, কিন্তু সেই লোকগুলো গুণগত মানের কিনা, আত্মমর্যাদা আছে কিনা, সম্মানবোধ আছে কিনা, সেলফ রেসপেক্ট থাকতে হয়, নিজের সম্পর্কে নিজের অ্যাসেসমেন্ট থাকতে হয়। অ্যাসেসমেন্ট না করে এসে আমি চিৎকার করে বললাম আর তার মধ্য দিয়ে এই সমর্থন তৈরি, এটি হয় না। জি, আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলো আমাদের আরো শুদ্ধ হওয়া প্রয়োজন। দর্শক আপনার আচ্ছা, আমাদের লাইনটা মনে হয় কেটে গেছে। হ্যাঁ বলেন। হ্যাঁ, উনি যেটা বলেছেন আপনি। আমি খায়ের ভাই হয়তো বা একটু উত্তেজিত হয়ে যাবেন, তো আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। আপনি শফিউল আলম প্রধানের কথা বলছেন। শফিউল আলম প্রধান যখন শফিউল আলম প্রধান, আমি ব্যক্তি বিশেষের নাম উল্লেখ করি নাই, সিস্টেম। আমি সেখানে যে ওনাদেরকে কিন্তু অর্গানাইজেশন থেকে যতটুকু যেভাবে বহিষ্কার করার কথা, কিন্তু উনি যখন মৃত্যুবরণ করলেন তাদেরকে কে আশ্রয় প্রশ্রয় দিল? কাজেই সন্ত্রাসীকে আপনি যখন বিচার করবেন বা বহিষ্কার করবেন, আর আমি যখন তাকে আশ্রয় প্রশ্রয় দিব, তখন কি হয়? সন্ত্রাসীরা তখন কিন্তু অনেকটা হয়ে যায়, সেভ হয়ে যায়। হ্যাঁ, এবং পরবর্তীতে জুনিয়ররা দেখে আরে ওর তো কিছু হয় না, আমার আর কি হবে। ওরা জুনিয়ররা ওই সমস্ত ঘটনা থেকে উৎসাহ বোধ করে। উনি বলছেন জাতীয় রাজনীতিতে এই নির্বাচন নাই। এখন আপনার দল নির্বাচনে আসে নাই, এর দায়িত্ব আমার কাছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে। সংবিধান হলো শিরোধার্য। সংবিধান মানলে তো আপনাকে ইলেকশন করতেই হবে। হ্যাঁ, আওয়ামী লীগ একজন রাজনৈতিক দল, ও রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে আওয়ামী লীগ এগিয়ে যেতে চায়। আপনারা নির্বাচনে আসেন নাই, এর দায়িত্ব আপনি জনগণের উপর চাপাই দিতে পারেন নাই। হ্যাঁ, আপনারাও অনেক সময় ইলেকশন করেছেন, আপনারাও কিন্তু হানা ভোট করেছেন, গণভোট করেছেন। ওইটা কোন রাজনৈতিক বা কোন নির্বাচনের সংস্কৃতি ছিল আমার জানা নাই, আমরা তখন ছোট ছিলাম। হ্যাঁ, তারপরে আপনারাও অনেক ভোট করেছেন, আপনারা মাগুরার ভোট করেছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমনার উপনির্বাচনও আপনারা করেছেন। আমরা কিন্তু এই সমস্ত দেখেছি। কাজে আপনার দল নির্বাচনে আসে নাই বা কোন রাজনৈতিক দল নির্বাচনে আসে নাই, এটা হলো রাজনৈতিক দলের দৈন্যতা। এইটার দায়ভার অন্য কোন রাজনৈতিক দল বা দেশের জনগণ নিবে না, এবং আমরা আপনারা যদি চাপাইয়া দেওয়ার চেষ্টা করি সেটা আমাদের ভুল হবে। আর আপনি বলেছেন আপনার অর্গানাইজেশনের বিভিন্ন ছাত্রছাত্রীরা মেসে থাকে। ভাই, আমিও 2001-এর নির্বাচনের পরে আমি 2002 ছাত্রলীগের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলাম। সারা বাংলাদেশে আমার ছাত্রলীগের ছেলের হাত নাই, আমার ছাত্রলীগের মেয়ের ধরেন যে ইজ্জত নাই, আমার ছাত্রলীগের ছেলের পা নাই। অনেক ছাত্রলীগ, আপনাদের ছেলেদের তো টাকা পয়সা আছে, মেসে থাকতে পারতেছে। আমার ছাত্রলীগের ছেলেরা মেসেও থাকতে পারতো না, ওরা এলাকায় থাকতে পারতো না। এলাকা থেকে নির্যাতিত হয়ে ঢাকা শহরে এসা দিনের বেলা গার্মেন্টসে কাজ করছে আর রাতের বেলা পার্টি অফিসে ঘুমাইছে। এইরকম অবস্থায় ছিল। আমি একজন সাধারণ
সাধারণ মেয়ে, আমি গ্রাম থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি। আপনি জেল জুলুম হুলিয়ার কথা বলেছেন, আমার মতো মেয়ে আমি 7 বার জেলে গেছি। ঢাকা শহরে আমার গায়ের থেকে কাপড় চোপড় আমার কাপড় চোপড় ছেড়ে ফেলা হয়েছে। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহর হলের ছেলে মেয়েদেরকে রাতের বেলা, রাতের আধারে ওদেরকে নির্যাতন করা হয়েছে। আপনি বলছেন ভিসি প্রভিসি নিয়োগের কথা দলীয় ভাবে হয়, আমরা দেখেছি রাতের আধারে আজাদ চৌধুরী স্যার ভিসি ছিলেন, রাতের আধারে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওনার চেয়ার নাই। রাজনৈতিক যে কালচারটা, এই কালচারটা কে নষ্ট করলো? আপনারা সহমতের কথা বলছেন, আমি আর আপনি, আমরা যারা মাদার অর্গানাইজেশন, আমাদের মাঝে যদি মিনিমাম কোন শ্রদ্ধাবোধ বা আচার আচরণ যদি না থাকে, এর দায়িত্ব ছোটদের কি হবে? আপনাদের আরাফাত রহমান কোকো সাহেব মারা গেলেন, হ্যাঁ, একজন সন্তান হারা মাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা দেশের প্রধানমন্ত্রী একটা সাংবিধানিক পোস্ট, আমি সাংবিধানিক পোস্ট বাদ দিলাম, বঙ্গবন্ধুর কন্যা তাও আমি বাদ দিলাম, দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার পাশের বাড়িতে একটা লোক মারা গেলে আমরা তাকে দেখতে যাই, ওই লোকগুলি সুখাতুর থাকে, আমরা তাদের দাফন কাফনের ব্যবস্থা করি। হ্যাঁ, একজন সন্তান হারা মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী বাদ দিছি, বঙ্গবন্ধুর কন্যা বাদ দিছি। একজন সিম্পল দেশের সাধারণ নাগরিক হিসেবে উনি যেতেই পারেন একজন সন্তানহারা মাকে সান্ত্বনা দেওয়ার জন্য। এটা আমাদের দেশের সংস্কৃতি, এটা আমাদের একজনের প্রতি আরেকজনের মমত্ববোধ, দায়িত্ববোধ। হ্যাঁ, সেইখানে আমরা কি দেখলাম? তাকে ঘরের বাড়ির ভেতরে পর্যন্ত যেতে দেওয়া হলো না। যখন যেতে দেওয়া হলো না, উনি নিজে গাড়ি থেকে নামলেন, ওনার গাড়ি তো যাওয়ার কথা ছিল, উনি নিজে গাড়ি থেকে নামার পরে গেট পর্যন্ত যাওয়ার পরে ভিতর থেকে আপনারা দরজা গেট লাগাই দিলেন। এইটা কোন রকমের রাজনৈতিক সংস্কৃতি? রাজনৈতিক বাদ দিলেন, এটা তো একটা সামাজিক সংস্কৃতি। এখন আপনারা যদি সিনিয়ররা যদি এই সমস্ত আচার আচরণ করেন, তাহলে আমরা বা আমাদের পরে যারা জুনিয়র আমরা আছি, আমরা আপনাদের কাছ থেকে কি শিক্ষা নিব? আমি এই কারণেই বলি, আগে আমাদের জাতীয় রাজনীতির কালচারকে করতে হবে। এর মাঝে আমি যে জিনিসটা বলছি, মিডিয়ার কথা আপনি বলছেন, তখন একটা দুইটা মিডিয়া ছিল কারণে এই বিষয়গুলি আসে নাই, কিন্তু এখন অনেকগুলি মিডিয়া আছে কারণে আমরা পাই। আর মিডিয়াতে যে ছাত্রলীগ, এর মাঝেও আপনি দেখেন এই কয়েক বছরে, আপনি উদাহরণ দিয়ে দেখেন তো, কোন ছাত্র দলের কোন ছেলেকে আপনি কোন মিডিয়া বা কোন রিপোর্ট দিতে পারবেন যে ছাত্র দলের কোন ছেলেকে ছাত্রলীগের ছেলেরা মারধর করে হল থেকে বের করে দিচ্ছে? দেখাইতে পারবেন? আমি মনে করি পারবেন না। এর মাঝেও আমরা চেষ্টা করতেছি, আমি যে কথাটা বারবার বলতেছি যে আওয়ামী লীগ চেষ্টা করতেছে, কিন্তু শুধু আওয়ামী লীগের পক্ষে তো সম্ভব না। আওয়ামী লীগ যে দেশরত্ন শেখ হাসিনা যে চিন্তা চেতনাটা ধারণ করে, উনি নতুন প্রজন্মের বাসযোগ্য যে সুন্দর বাংলাদেশটা গড়তে চায়, তাকে সহযোগিতা করবে। উনি একা তো পারবেন না। উনি ছাত্র রাজনীতি ছাত্রদের হাতে ফেরত দিতে চায়, উনি ছাত্রদের হাতে বই খাতা তুলে দিতে চায়। হ্যাঁ, তাদেরকে আপনারা সহযোগিতা করেন, সবাই মিলে জাতীয় রাজনৈতিক ব্যক্তিদেরকে সহযোগিতা করতে হবে। শুধু ছাত্র রাজনীতিকে দোষ দিলে হবে না, ওদের বয়স কম, ওরা আপনাদেরকে আমাদেরকে ফলো করবে। এই কারণে আমাদের আচার আচরণে সহনশীলতা আনতে হবে। আমরা যদি গণভোট করি, আমরা যদি মাগুরার নির্বাচন করি, তাহলে ওদের কি দোষ? আমরা যদি আমি আমার বাড়িতে ঢুকতে না দিই, এরপরে ও যদি ওর হল থেকে বাইর করে দেয়, তো ওর কি দোষ? ও তো আমার কাছ থেকেই শিখতেছে। এই কারণেই আপনার মাধ্যমে, খায়ের ভাই, আপনার মাধ্যমে আপনার দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমার করজোরে অনুরোধ, আমরা থাকবো না, আপনারাও থাকবেন না, সিনিয়ররাও থাকবে না, বাট আমার সন্তান থাকবে, নতুন প্রজন্ম থাকবে। একটা সুন্দর সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি আপনারা তৈরি করেন, ওইসব ভুলে যান। আপনার ছাত্রলীগ তো অনেক করে, আপনারা অবরোধ করলেন, হাজার হাজার লোকরে আপনারা বার্ন ইউনিটে পাঠালেন, ওইখানে রক্ত দিল ছাত্রলীগ। আপনারা যা করছেন তার চাইতে তো ছাত্রলীগ অনেক ভালো কাজ করছে। আজকে ছাত্রলীগ তো অনেক ভালো কাজ করে, ছাত্রলীগ নিয়ে এত কথা বলতেছেন। এই যে একটা বন্যা হইতেছে, আপনি যা দেখেন ছাত্রলীগ কত বন্যা কার্যক্রম করতেছে। আর এই দেশে 98 সালে একবার বন্যা হয়েছিল, যে বন্যায় ছাত্রলীগ ওই সময় বন্যায় অনেক ভালো কাজ করেছে। ওই সময়ে ধরেন যে বিবিসি বলছিল যে বাংলাদেশে কমপক্ষে 2 কোটি লোক মারা যাবে। একটা লোককেও দেশরত্ন শেখ হাসিনার সুন্দর গুড গভর্নেন্স এবং ছাত্রলীগের সহযোগিতায় কিন্তু বন্যায় একটা লোকও মারা যায় নাই। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এরপরে এখন পর্যন্ত যে ছাত্রলীগ যায় দেখেন, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এখন পর্যন্ত আপনি যায় দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ছাত্রলীগ লাইব্রেরিটার সংস্কারের জন্য ছাত্রলীগ আন্দোলন করেছে। আমরা যে সময় আমরা হলে হলে যে খাবার খেতাম, এখন আপনি খোঁজ নিয়ে দেখেন তার চাইতে অনেক খাবারের মান অনেক ভালো। এই বিষয়গুলি কিন্তু ছাত্রলীগই করেছে। কাজেই শুধু
ছাত্র সমাজ, আমি বলতেছি জুনিয়রদের শুধু দুষলে হবে না। আমরা ছোটবেলা শুনেছি প্রশংসার মাঝে যদি একটা শিশু বেড়ে ওঠে, ওই শিশু মানে ওই শিশু কি হয়, মানে ওর কমিটমেন্ট বা ওর কনফিডেন্স অনেক বেশি থাকে। কাজেই শুধু সমালোচনার জন্য সমালোচনা করে ওদেরকে দাবায় রাখা যাবে না। নিজেদের দোষ ত্রুটিগুলি স্বীকার করে নিজেদেরকে আগে সংশোধন করেন, তারপর না আপনি জুনিয়রদের দেন। আপনার কাছে যাবো, একটা ফোন আছে, খেলোয়াড়ের লাস্ট পর্যায়ে, আমরা শেষ পর্যায়ে আছি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সগির আহমেদ মজুমদার, ওয়ারেন্ট অফিসার, রিটায়ার্ড, বাংলাদেশ সেনাবাহিনী। জি, আমার একটা প্রশ্ন, রাজনীতি, ছাত্র রাজনীতি এটা বিশাল একটা সংগঠন। এই সংগঠনটির কোনো সংবিধান আছে কিনা, বা যদি সংবিধান থেকেও থাকে ওনারা আমাদের এই সংবিধানটা বা তাদের এই সংবিধানটা তারা কতটুকু মেনে চলছে? যেমন আজকে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা, মানে আমাদের ছাত্ররা যে ধরনের একটা ঘটনা, বাসে মানে রং সাইড দিয়ে নিয়ে যাচ্ছে, ট্রাফিকের সাথে ঝামেলা, এই যে এটার কি প্রতিকার আছে এগুলো, বা তাদের এগুলো সাংগঠনিক কোনো অবকাঠামোর মধ্যে কোনো নিয়ম তান্ত্রিক আছে কিনা, একটু জানাতে চাচ্ছি। জি, আপনার ধন্যবাদ। শেষ পর্যায়ে আছি, উনি বলেছেন বলেন। হ্যাঁ, এখানে তো অনেক ওনার কথাটা ধরে একটু ওনাকে একটু বললে, যে উনি যে বললেন যে জগন্নাথ ইয়ের যেটা হয়েছে, রাজনীতির সাথে জড়িত না, কিন্তু ছাত্ররা তো আস্তে আস্তে মুভ করে যাচ্ছে। উনি যেটা বললেন, সুস্থভাবে যদি আমরা তাকে বড় না করি তাহলে তো সে আরেকজনকে দেখে এরকমই হবে। না, আমি তো আপনাকে আগেই বললাম যে দেশের সুশাসন বলতে যে জিনিসটা, সেটা তো আইনের শাসন তো দেশে থাকতে হবে। এখন যেখানে আইনের শাসন নাই সেখানে সবাই আইন অমান্য করাটাই হলো, এটা একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসছে দেশের মধ্যে। আইনের শাসন যেটা হলো, যেখানে জবাবদিহিতা নাই সেখানে যেটা থাকবে। এখন একজন ট্রাফিক হয়তোবা, এটা বেশ কয়েকদিন আপনার বললেন আমরা দেখতেছি, হয়তোবা দেখা গেল যে ট্রাফিক যাকে তার দায়িত্ব দেওয়া হয়েছে সেও কোনো না কোনো দলের ভাই আসছে, এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছে পয়সা করে দিয়ে বা যে কোনো উপায় হোক। এখন সে মনে করলো যে এটা তো সব আমরা তো একই গোষ্ঠীর লোক, ঠিক আছে যাক। এখন যখন তার গায়ের উপর চড়া হলো, পাবলিক চড়া হলো, তখন এটা নিয়ে একটা আলোচনা ধরে আপনারা উঠতেন, হয়তো এরপরে আমরা হতে পারি। তবে এটা অনুচিত, এটা কোনো আইনের মধ্যে পড়ে না, এটা সংবিধান না, এটা কোনো দলের গঠনতন্ত্রের ছাত্র সংগঠনের এই ধরনের নাই যে আমরা যারা ছাত্র সংগঠন করব বা আমরা যারা ছাত্র আমরা উল্টা পথে চলবো, আমরা দেশের যে প্রচলিত আইন কানুন আছে সেটা মানব না, এই ধরনের কোন নিয়ম কানুন কোন সংগঠনের আছে হ্যাঁ। আর এটা তো ছাত্ররা তো যাবে, ছাত্ররা যেমন আপনি যদি দেখেন একজন মন্ত্রী উল্টার দিকে যাচ্ছে, আমরা সাধারণ পাবলিক যারা নির্বাচিত না, যাদের পাবলিক ভোট দেয় নেই, তারা যদি উল্টার দিকে পাঁচি বাজায় আর 3 দিক থেকে পুলিশ পাহারা দিয়ে যাইতে পারে, তাহলে ওই ছাত্রদের অসুবিধা এরা মনে করলো যে আমরা তো আগামী দিনে দেশের নেতৃত্ব হবে। এখন আমাদের যারা শিখবো, যারা দেশের মন্ত্রী এমপি, তারা দেখা যাচ্ছে আর ভোটও নির্বাচিত না, তারা যদি ওইভাবে উল্টা পথে চলাফেরা করে তাহলে আমাদের অসুবিধা, আমরা উল্টা পথে চলাফেরা করি। এখন ট্রাফিকের উচিত ছিল যে সমস্ত মন্ত্রী এমপি অবৈধভাবে এইভাবে উল্টা পথে চলাফেরা করে তাদেরকে ঠেকানো আগে, তাহলে ছাত্রদের এই উদ্যোগটা হয়তো না, তাদের মেন্টালিটি হয়তো এটা বিল্ড আপ করতে না। তারা মনে করলো যে আমরা সারাদিন ক্লাস করছি, এখন বাসায় যাব, খাবো, ঘুমাবো, আবার পরের দিনের লেখাপড়া তৈরি করতে হবে, তাহলে এখানে 2 ঘন্টা থাকবো, ঠিক আছে উনি যখন এইভাবে যাইতে পারে আমরা চলো এইভাবে চলে যাই। এটা তো আপনার সুশাসন বলতে যেটা, কারণ এটা তাদের মধ্যে হচ্ছে বিভক্ত নাই। এখন আমি এক এলাকা থেকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করব, সেখানে আমার আচার আচরণ, চলাফেরা, কথাবার্তা, আমার গাড়ি যাওয়ার সময় লক্ষ্য রাখতে হবে কারো গায়ে কোনো বালি লাগে কিনা, কোথাও কাদা লাগলে কাদার পানি রাস্তার পাশে মানুষের গায়ে লাগে কিনা, আমার তো জবাব দিতে ওই লোকের কাছে তো আমার হাত ধরে আবার ভোট চাইতে হবে। এখন তো সে সিস্টেম নাই বাংলাদেশে, এখন তো সব ডিজিটাল পদ্ধতি, এখানে যে যার খুশি মতো এক এলাকাতে নির্বাচিত হয়ে যায়। বাংলাদেশের আপনার একটা মহিলা মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত দেশে নির্বাচিত না, সেখানে আপনি কি আশা করতে পারেন? এ ধরনের কিছু ঘটনা ঘটান অস্বাভাবিক কিছু না। আরেকটি বিষয় সেটা হচ্ছে আমাদের উনি বললেন এবং ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভানেত্রী উনিও বললেন বিভিন্ন কথাবার্তা। এখানে আমি আপনাকে বলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উনি আওয়ামী যুবলীগের ভাইস প্রেসিডেন্ট, উনি বললেন যে আমি এখানে ভাইস চ্যান্সেলর হয়েছি ওই অন্য লোকের চাকরি দেওয়ার জন্য না, কিন্তু পত্রিকায় আসছে আমি তো হয়েছি ছাত্রলীগের চাকরি দেওয়ার জন্য, এখানে যোগ্যতার মাপকাঠি না। তাহলে উনি যোগ্যতার ভিত্তিতে সেখানে আসেন নাই। আমি ওনার কথা একটাই উদাহরণ দিলাম, যোগ্যতার ভিত্তিতে কেউ আসেন নাই, দলীয়করণ দৃষ্টিতে এখানে আসা হয়েছে এবং তাদেরও কথাবার্তা আচার আচরণ, যার কারণে বিভিন্ন মিডিয়াতে আপনি দেখবেন। এক সেকেন্ড না, আমি আপনাদের কথার মধ্যে কোনো প্রতিবন্ধক সৃষ্টি করি নাই, যার কারণে আপনি দেখবেন বিভিন্ন কথা মিডিয়াতে আসলে বিভিন্ন রকমের যে সমস্ত সুশীল সমাজরা যাদেরকে আমরা বলি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর বা বিভিন্ন জায়গায় তাদেরকে বসানো হয়েছে, তারা অন্তত দেশের একটা সঠিক গাইডলাইন বক্তৃতা দেবে, সেটা না দিয়ে তারাও যেভাবে
পোস্টিং সেভাবে তাদের বক্তব্যগুলো সেভাবে ডেলিভারি করে, যার কারণে এখন দেশটা একচেটিয়া একভাবে পরিচালিত হওয়া শুরু হয়েছে। সেখানে মানুষ সত্য কথা, সত্য জিনিস পাবলিক জানানো, সত্য কথা বলানো। আপনি দেখেন কতগুলো ইস্যু আছে, যে সমস্ত ইস্যুগুলা বাংলাদেশের মানুষ, আপনারা যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, যারা বিভিন্ন সুদী সমাজ আছে, আমাদের শেষ পর্যায়ে ওনাকে আমি 1 মিনিট বলতে দেব। আচ্ছা, বিভিন্ন লোকজন আছে, তারা এই সমস্ত জিনিসগুলো বলতে পারেন। কিন্তু সেখানে দেখা যাচ্ছে কি, সেখানে এমন ভাবে লোক সেট আপ করা হবে যেখানে নিয়ে মানে একই দৃষ্টিকোণ থেকে বলার জন্য। তাহলে বাংলাদেশে যে এখন যে সুশাসনের অভাব, বাংলাদেশে যে এখন জবাবদিহিতার অভাব, বাংলাদেশের সকল ক্ষেত্রে যে বাংলাদেশ একটা অস্থিরতা, গণতন্ত্রহীনতার অবস্থা, নির্বাচন কমিশন থেকে শুরু করে আগামী দিনে বাংলাদেশের অবস্থা কোথায় যাবে, বিভিন্ন রকমের গণতান্ত্রিক বিভিন্ন রকমের কথাবার্তা বলা হচ্ছে। আমরা কথা বলতেছি, আমাদেরকে কথা বলার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, আমাদের কোথায় রকম কোনো দাঁড়ানো স্কোপ দেওয়া হচ্ছে না। বিভিন্ন রকমের এখন বিরোধী দল পার্টি অফিসের ভিতর প্রোগ্রাম করতে গিয়ে পুলিশের পারমিশন নিতে, মিলাদ করতে পারমিশন নিতে হয়। আর এখানে রমনা আপনার সরার দিতে র্যাব পুলিশ দিয়ে বিশাল, এদিকে এখান থেকে শুরু করে একবার ওই পর্যন্ত সমস্ত বন্ধ করে দিয়ে সমাবেশ করবে, সেটা কোনো পারমিশন প্রয়োজন নেই। আমি বলা শেষ করি, শেষ মাঝে আপনাদের বললেন, নজরুল বললো যে আমরা, আপনি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, উনি স্বেচ্ছাসেবক লীগের, উনি পঙ্কজ দেবনাথ, উনি ওনার গাড়ি বিহঙ্গতে আগুন দিলেন, আগুন দিয়ে 11 জন মানুষকে মারলেন। এটা বললেন কেন? বরিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন করি, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মধ্যে সুন্দর করে তার ছবি রাখলো। তাহলে এই বিগত আন্দোলন করি আমরা, ঠিক আছে, গণতন্ত্রের জন্য। তাহলে ওনার ফাংশনটা গিয়ে উনি যে অপকর্মটা করলেন, আপনি জাস্ট খালি ওনার ইয়েটা যেটা সুশাসন নাই এবং এর জন্য একদম আপনি 1 মিনিটে বলবেন, আমরা 1 মিনিট এক্সট্রা টাইম নিয়ে আমি এটা করছি। আমি বিতর্কের মধ্যে যেতে চাই না। আমি মনে করি যে আমরা যেখানে যে কাজ করি মেধার ভিত্তিতে নিয়োগ হয় এবং যোগ্যতার ভিত্তিতে হয়, এবং কনফিডেন্টলি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা মেধাকে, যোগ্যতাকে মনে করি যে সেটাই যে কোনো নিয়োগের একমাত্র উপায়। এবং আদর্শিক জায়গায় যে নিয়োগদান সেগুলো অন্য অন্য ক্ষেত্রে হতে পারে, এবং এটা বিশ্বময় এই সংস্কৃতিই আছে যে সরকারি দল যখন আসে সে তার মতো করে প্রশাসনকে সাজায়। এটা একটা আন্তর্জাতিক মানের বিষয়, এটি এমন না আঞ্চলিক বিষয়। দ্বিতীয়ত আমি মনে করি 90-এর আগের যে 75 থেকে 90-এর যে ধারাবাহিকতা ক্যান্টনমেন্টের শাসন, তার তুলনায় বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রক্রিয়ার বিকাশ এখন চলছে সেটি ডেমোক্রেটিক এক্সপেরিমেন্টের যে কোনো মডেলের সঙ্গে আপনি যদি কম্পেয়ার করেন, বাংলাদেশ গণতন্ত্রের পথে এগুচ্ছে, নির্বাচনের মধ্য দিয়ে এগুচ্ছে। বরং যেটি হচ্ছে সামরিক শাসন উচ্ছরিত যেসব রাজনৈতিক দল, সেগুলোর একটি বিনাশ এবং সেটির একটি অবলুপ্তির দিকে যাচ্ছে। এর মধ্য দিয়ে গণতন্ত্র। আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনাদেরকে ধন্যবাদ আপনাদের ওপিনিয়ন বলার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।